আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আহ তো থিসিস বা প্রজেক্ট আমরা যেটা বলি না কেন, দুটোরই কিছু পজিটিভ বা নেগেটিভ সুবিধা অসুবিধা দুটোই আছে, সেটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। তো ফাইনাল ইয়ার যেহেতু, অনেকেরই মনে হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যেরকম হয় যে প্রথম প্রোগ্রামিং শেখার সময় অনেকের হয়তো হয়েছে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবো, রাইট? পাইথন দিয়ে না সি দিয়ে না জাভা দিয়ে। ওই সময় যে ফিলিংসটা হয় এখন হয়তো অনেকটা কাছাকাছি ওইরকম ফিলিংস হচ্ছে যে আমি থিসিস দেবো বা না প্রজেক্ট নিবো। মনে হচ্ছে যে একটা ডিসিশন নিলে মনে হয় ফুল ডিসিশন নিলে সব শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আসলে তোমাদের দেখতে হবে যে কারেন্ট কোনটার প্রোস বা কনস গুলো কি কি, কোনটার ক্ষেত্রে কি কাজ করা লাগতে পারে, আর তোমার নিজের অবস্থাটা কি, এই দুটার মধ্যে ম্যাচ করে তোমার যেটা একটা ভালো মনে হয় ওই দিকে আসলে যাওয়া উচিত। তো সংক্ষেপে যদি বলি, যে মেন ডিফারেন্স যদি বলি, থিসিস হলো তোমাকে, থিসিস বলতে বোঝায় হলো রিসার্চ ফোকাস। ওকে, ফাইন্ড নিউ অ্যান্সার্স টু আনসলভ প্রবলেমস। অর্থাৎ তোমার কোনো একটা প্রবলেম আছে যেটা এখনো সলভ হয় না, সেটার জন্য কোনো অ্যান্সার বা সলিউশন খোঁজা। ওকে, তো দেখা যাচ্ছে যে তুমি যদি কোনো থিসিস করতে যাও কোনো একটা টপিক নিয়ে, সেখানে নর্মালি তোমার আন্ডারগ্রেড লেভেলে বা গ্রাজুয়েট লেভেলে 6 থেকে একটা ভালো আর থিসিস করতে গেলে 6 থেকে 12 মাস বা 1 বছর লেগে যায়। অনেক পড়াশোনা আছে, রিডিং আছে, রাইটিং আছে। আর এক্ষেত্রে তুমি একাডেমিক নলেজের ক্ষেত্রে তুমি কন্ট্রিবিউট করছো। ওকে, অর্থাৎ ধরো এখন, sorry, ধরো নলেজ, এটা হলো একটা নলেজের ভান্ডার। ওকে, ধরে নিচ্ছি তোমার রিসার্চের মাধ্যমে কি হচ্ছে, তুমি এই এই বাউন্ডারিটাকে আরেকটু এক্সটেন্ড করতেছো। ওকে, তাহলে তুমি তোমার একাডেমিক নলেজ বা তোমার ফিল্ডে তুমি কিছু কন্ট্রিবিউট করছো নতুন নলেজ সলিউশন দিয়ে। ওকে, আর প্রজেক্ট যদি বলি, প্রজেক্ট হলো বিল্ড ফোকাস। ওকে, এখানে তোমার অলরেডি তুমি একটা প্রবলেম তুমি সলভ করছো অলরেডি এক্সিস্টিং কিছু টুল দিয়ে, ওকে, বা এক্সিস্টিং কিছু মেথড দিয়ে। তো এখানে আমাদের ফোকাসটা হয় হলো কোনো একটা প্রোডাক্ট বা অ্যাপ ডেভেলপ করা বা সিস্টেম ডেভেলপ করা বা ওয়েবসাইট ডেভেলপ করা। ওকে, আর আমার যদি মনে পড়ে আন্ডারগ্রেডে তোমাদের মনে হয় যদি থিসিস নাও, পুরো একটা থিসিস নিয়ে পুরো 1 বছর চালাতে হয়, রাইট? আর থিস আর প্রজেক্ট করতে গেলে এক একটা সেমিস্টার এক একটা প্রজেক্ট নেওয়া লাগে। এখনো সেরকম আছে আমি ধারণা করি। জি স্যার। এরকম তো আছে। প্রজেক্ট নিলে তোমার আলটিমেটলি 3টা প্রজেক্ট করা লাগছে, একটা তুমি 3 থেকে 4 মাস সময় পাচ্ছ। তো এখানে তোমার অনেক কোড করা লাগছে। ওকে, থিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক থিওরি তোমার ঘাটাঘাটি করা লাগছে, কিছু কোডিং করা লাগছে, আর অনেক লেখালেখির পেছনে সময় ব্যয় হচ্ছে। আর কোডিং এর আর থিসের প্রজেক্টের ক্ষেত্রে তোমার অধিকাংশ সময় যাচ্ছে হলো কোডিং আর টেস্ট করতে। Okay? তো এমন কিছু একটা ক্রিয়েট করতে যেটা আসলে তোমার কোনো কাস্টমারের বা কোনো একটা ইউজার বেসের নিডকে স্যাটিসফাই করছে। ওকে, কোনো বেসের প্রয়োজনকে তোমার স্যাটিসফাই করছে। তো থিসের ক্ষেত্রে যদি আমরা বলি, থিস বা প্রজেক্ট দুটার ক্ষেত্রে এখন তোমার যেটা নাও না কেন, তো আমরা সবাই হয়তো বুঝতে পারছি যে সিএস এর ফিল্ডটা অনেক, কম্পিউটার সায়েন্সের ফিল্ডটা অনেক দ্রুত ইভলভ করছে, রাইট? চ্যাট জিপিটি বলো, ক্লড বলো, বা জেমিনাই, এআই, এলএলএমস এরকম বিভিন্ন টুলস আসছে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 2-3 বছর আগে যেভাবে কাজ করতাম বা পড়াশোনা করতাম, সেখান থেকে অনেক চেঞ্জ আসছে, রাইট? তো সিম্পলি তোমার একটা ডিগ্রি যদি পাও, সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যথেষ্ট হচ্ছে না। ওকে, যেটা ম্যাটার করছে সেটা হলো তুমি ডিগ্রির সাথে সাথে এই ডিগ্রিটা আর্ন করার এই জার্নির মধ্যে দিয়ে তুমি কি কি নলেজ অর্জন করছো আর কি কি স্কিল তুমি অর্জন করছো। ওকে, আর আইডিয়াল হবে যদি তুমি নলেজের ক্ষেত্রে দুইটার স্কিলটাই তুমি একটা, দুই ক্ষেত্রে যদি তোমার ভালো দখল থাকে আর কি। তো ফাইনাল ইয়ার যেহেতু উঠছো, এই ফাইনাল ইয়ারটা আমি বলবো যে একটা খুব ভালো সুযোগ। ওকে, যদি কোনো ল্যাকিংস থাকে সেটাকে পূরণ করার, কিংবা তোমার ফিউচারের ক্যারিয়ার ক্ষেত্রে তোমার তোর পোর্টফোলিও বা প্রোফাইলটাকে আর একটু রিচ করার ক্ষেত্রে একটা ভালো সুযোগ। ওকে, তো এই আগে কি করছো না করছো সেগুলো ভুলে যাও, এই বছরটাতে প্রচুর খাটাখাটি করতে হবে। ওকে, একেবারে ধুমায় কাটতে হবে দিন রাত, ফেসবুক টেসবুক বা যেখানে তুমি নিজে বুঝতে পারছো যে তোমার যেখানে সময় বেশি অপচয় হচ্ছে, যেটা তোমার অ্যাকচুয়ালি তোমার লাইফে কোনো পজিটিভ কোনো ভ্যালু আনছে না, সেগুলো থেকে যতটা পারা যায় বাদ দিয়ে পড়াশোনার দিকে ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তো থিওরির ক্ষেত্রে যদি বলি, সুবিধা হলো তুমি একটা বছর যদি ভালো করে একটা টপিক নিয়ে ঘাটাঘাটি করো বা পড়াশোনা করো বা কাজ করো, সেটার ক্ষেত্রে তাহলে তুমি দেখা যাচ্ছে যে ওই ওই এরিয়াতে তুমি একটা মিনিমাম এক্সপার্টিস তুমি দখল অর্জন করছো। ওকে, আর তুমি কিছু রিসার্চ স্কিল তুমি অর্জন করছো, যেটা তোমার যদি তুমি সামনেও এই রিসার্চ লাইফটাকে কন্টিনিউ করতে চাও বা কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কাজে দিচ্ছে।
আর রিসার্চটা বা থিসটা তোমাদের বেশি কাজে দিবে যাদের হায়ার স্টাডিজের আগ্রহ আছে, মাস্টার বা থিসিস দেশে বা বিদেশে সেখানে করতে চাও না কেন। আর যদি তোমার কাজটা ভালো হয়ে থাকে, থিসটা থেকে যদি তুমি ভালো কোনো রেজাল্ট আনতে পারো, তাহলে সেটা থেকে কিন্তু তুমি একটা পাবলিকেশনে তুমি নিয়ে যেতে পারো। ওকে, একটা রিসার্চ পেপার তুমি পাবলিশ করতে পারো, যেটা তোমার অ্যাকচুয়ালি রিসার্চ লাইফের ক্ষেত্রে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেক কাজে দেয়। আর যদি আমরা অসুবিধার কথা বলি, নেগেটিভ বলা যায় না, মানে যেগুলো একটু চ্যালেঞ্জ যেগুলো আমরা বলতে পারি, একটা হলো আনসার্টেন আউটকামস। দেখা যাচ্ছে তুমি এমন একটা টপিক নিয়ে কাজ করছো যেটা নিয়ে তুমি অনেক পড়াশোনা করছো বা ঘাটাঘাটি করছো, কিন্তু তোমার রেজাল্টটা এত আসতে অনেক টাইম লাগছে। ওকে, 3-4 মাস ধরে, 4-5-6 মাস চলে যাচ্ছে, তোমার রেজাল্ট তুমি যে রেজাল্টটা এক্সপেক্ট করছো সেটা আসছে না। আবার অনেক ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে যে 3-4 মাস চলে যাচ্ছে, তারপর তুমি খেয়াল করতেছে আসলে ওইখান থেকে কোনো রেজাল্ট আসার সুযোগই নাই। ওকে, তো এই রিস্কটা থেকে যায়, তো এই অনিশ্চয়তার সাথে ডিল করাটা শিখতে হবে। ওকে, পাশাপাশি তুমি যদি একটা রেজাল্ট কাছাকাছি চলে আসতে পারো বা রেজাল্ট নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তোমার তারপর সেটাকে একটা পেপার, রিসার্চ পেপার বা আলটিমেটলি তোমার থিসের জন্য একটা রিপোর্ট লেখা লাগে, সেটা তুমি রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করতে চাও বা না চাও, তোমার ভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমার একটা থিসিস রিপোর্ট লেখা লাগে। সেটা একটা পাতলা বা মোটা একটা বইয়ের মতো হয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে তোমার লেখার ক্ষেত্রে অনেক সময় দেওয়া লাগছে। থার্ড, এটা তোমার একটা আইসোলেটেড তুমি ফিল করতে পারো, কারণ দেখা যাচ্ছে যে তুমি এমন একটা টপিক নিয়ে কাজ করো, যদি তুমি একটা টপিকে একা কাজ করে থাকো, ওকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা টপিক যেক্ষেত্রে অন্যরা হয়তো এক্সপার্ট না বা অন্যরা হয়তো খুব বেশি জানে না, তুমি ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প পাচ্ছ না। আর অন্য ক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে হয়তো তুমি একটা টিমে কাজ করছো, বা প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন টপিক না যেহেতু কাজ করা লাগছে না, অধিকাংশ টুলসের ক্ষেত্রে কোডিং করা লাগছে। তো সেই ক্ষেত্রে আমার কোনো একটা ইস্যু দেখা গেলে সেক্ষেত্রে আমি স্ট্যাক ওভারফ্লো বা চ্যাট জিপিটি যে কোনটা দিয়ে আমি এই সলিউশনটা বা এররটা আমি মিটিগ করতে পারছি। আর থিসের ক্ষেত্রে সময়টা বেশি লাগে সাধারণ সঙ্গত কারণে। তুমি একটা জিনিস নিয়ে কাজ করছো অনেকক্ষণ অনেকদিন ধরে, তো ওখান থেকে রেজাল্ট আসার জন্য দেখা যাচ্ছে যে বেশ প্রজেক্টের তুলনায় বেশি সময় ওয়েট করা লাগছে। অন্যদিকে যদি প্রজেক্টের কথা বলি, প্রজেক্টের ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট তোমার সামনে আসছে। ওকে, তুমি যত সামনের দিকে আগাচ্ছ একটা কাজ নিয়ে, তত তোমার প্রোডাক্টটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ বা আরেকজনকে দেখাতে পারছো। ওকে, তো এটা তোমাকে একটা মোটিভেশন দেয়। ওকে, আর একই সাথে তুমি যদি নিজে থেকে কোডিং করে নিজে একটা প্রোডাক্ট তৈরি করো, সেটা সফট একটা অ্যাপ হোক বা ওয়েবসাইট হোক বা অন্য সিস্টেম হোক বা কোনো একটা মেশিন লার্নিং টুল হোক, তো সেক্ষেত্রে তোমার কিন্তু কোডিং স্কিলটা অনেক ডেভেলপ হচ্ছে। ওকে, তো যেটা তুমি যদি টেক ইন্ডাস্ট্রিতে যেতে চাও, সেক্ষেত্রে তোমার অনেক কাজে দেবে। একই সাথে তুমি যেহেতু আহ ধাপে ধাপে 3টা সেমিস্টার 3টা প্রজেক্ট করছো, তোমার কিন্তু 3টা প্রোডাক্ট রিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, যেটা তুমি তোমার প্রোফাইলে বা পোর্টফোলিওতে অ্যাড করতে পারো। এবং তুমি যদি কোনো টেক কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ডিরেক্টলি দেখাতে পারছো যে আমি এই কাজ করে এসেছি, সুতরাং আমার এই স্কিল গুলো অলরেডি আছে। Okay? আর যেমনটা বললাম, থিসের তুলনায় তোমার এই ক্ষেত্রে কমপ্লিটটা সাধারণত তাড়াতাড়ি হয়। Okay? আর যদি চ্যালেঞ্জ বা নেগেটিভ দিকগুলোর কথা বলি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে তোমাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তুমি কি প্রজেক্ট বা কি থিসিস টপিক তুমি সিলেক্ট করছো, স্পেশালি প্রজেক্টের ক্ষেত্রে। যদি তুমি একেবারে কমন কিছু ধরা বাঁধার টপিক আছে সেগুলো নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার বা কমন টপিক আছে সেগুলো নিলে কিন্তু তোমার আলটিমেটলি খুব বেশি ভ্যালু অ্যাড করবে না তোমার প্রোফাইলে। ওকে, কিছু কমন প্রজেক্টের নাম বলো। যে কোনো ই কমার্স সাইট বিল্ড। ই কমার্স, ওকে, হ্যাঁ, এটা একটা কমন প্রজেক্ট। আর তার মাথায় কি আসে দেখি। ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট তো কোনো টপিক হলো না, এটা তো একটা স্কুল বড় ফিল্ড। ম্যানেজমেন্ট। ওকে, কি ওয়েব ডেভেলপ করছো স্কুল সেটার উপর ম্যানেজমেন্ট। ডিপেন্ড করছে। কি ম্যানেজমেন্ট? স্কুল ম্যানেজমেন্ট বা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা একটা কমন প্রজেক্ট, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। ওকে, ই কমার্স, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। ওকে, আর স্যার এইচআর ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজমেন্ট বলা যায়, তবে টপিক গুলো আসলে ব্রড। ওকে, সবচেয়ে কমন কি হসপিটাল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বা লাইব্রেরি ম্যানেজমেন্ট, নাকি এটা এখন আনকমন হয়ে গেছে? আগে কমন ছিল, এখন মনে হয় আনকমন হয়ে গেছে, আমি জানি না। ওকে, তো এরকম কিছু কমন টপিক আছে। ওকে, তো চেষ্টা করবা যে এগুলোর বাদ দিয়ে আর একটু ক্রিয়েটিভ, বা তুমি এখন তোমার আশেপাশে খেয়াল করো। ওকে, তোমার আশেপাশে খেয়াল করো বা ফেসবুকে খেয়াল করো বা তোমার রিয়েল লাইফে খেয়াল করে তোমার চোখে কোনো প্রবলেম ধরা পড়ছে কিনা। ওকে, তুমি সেটা যতটা তুমি পারো যে বাস্তবতার সাথে এখনকার বর্তমান রিয়েলিটির সাথে খাপ খায়, আর একটু নতুন করে সমস্যা বা এরকম মনে হচ্ছে, সেগুলো তুমি যদি ডিল করতে পারো খুব ভালো হয়।
ওকে, যেমন আমি যদি কিছু আমার যখন আমার এখন যেটা মনে হয় যে আমি যখন আমার ফেসবুকে ঢুকতেছি অনেক ফেক নিউজ আসে। ওকে, তো তুমি ফেক নিউজ নিয়ে তুমি থিসও করতে পারো, তাহলে কোনো একটা অ্যাপও ডেভেলপ করতে পারো। ওকে, ফেক নিউজ নিয়ে তুমি যে একটা থিস করতে পারো, যে ওটা তুমি অ্যানালাইসিস করতে পারো কোন কোন ক্ষেত্রে ফেক নিউজটা বেশি হবে, রিসার্চ করতে পারো। আর তুমি একটা টুল, প্রজেক্ট হিসেবে তুমি একটা টুল রেডি করতে পারো যে কোন একটা টপিক তুমি দিলা বা কোন একটা কন্টেন্ট তুমি দিলা, এটা ফেক হওয়ার চান্স কতটুকু, এটা তোমার একটা বলে দিবে। ওকে, আমার মাথায় এখন যেটা আছে সেটা তোমাকে বলতেছি। এরকম যদি রিসেন্ট কোনো টপিক পাও সেটা কিন্তু খুব ভালো হয়। এই সাথে তুমি যেহেতু এখানে অনেক কোডিং করতেছো প্রজেক্টের ক্ষেত্রে, তোমার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ইরর আসছে, তো সেক্ষেত্রে তোমার ডিবাগ করার ক্ষেত্রে অনেক সময় দেওয়া লাগবে। তো এই কাজটা আসলে প্রজেক্টের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেছে বিভিন্ন যে এলএলএম টুল আসার কারণে। ওকে, চ্যাট জিপিটি হোক বা তোমার ডিপসিক হোক, তুমি যেটা ইউজ করো না কেন, অনেক ক্ষেত্রে তোমার এখানে তুমি হেল্প পাচ্ছ। আর স্বভাবতই তুমি থিসিস এর চাইতে তোমার এখানে তোমার থিওরিটিক্যাল নলেজটা খুব বেশি ওই তুলনায় খুব বেশি গ্রো করতে পারবা না। ওকে, তোমার কোডিং স্কিলটা অনেক, যদি ভালো করে কোডিং করো, নিজে থেকে কোডিং করে একটা অ্যাপ ডেভেলপ করো, সেক্ষেত্রে তোমার কোডিং এর স্কিলটা বাড়ছে। বাট থিওরিটিক্যাল নলেজটা তুমি কোন একটা টপিক, থিসিসের ক্ষেত্রে যেমন কোন একটা টপিক নিয়ে অনেক ঘাটাঘাটি করার ক্ষেত্রে তোমার থিওরিটিক্যাল নলেজটা বাড়ছে, প্রজেক্টের ক্ষেত্রে এই সুযোগটা কম। ওকে, তো এই ছিল কিছু প্রোজ এন্ড কনস আমি যেগুলো হঠাৎ গতকাল, যেহেতু আজকে ডেটটা ডিসাইড করছি, এর মাঝখানে গত কয়েক ঘন্টায় আমার মাথায় যাতে আসে সেগুলো আমি ইয়ে করছি, কম্পাইল করছি। আর ডিসিশন, যদি তোমার ডিসিশন মেকিং এর ফ্রেমওয়ার্কটা হেল্প করবে আশা করি। তো তুমি যদি কোনটা সিলেক্ট করবা এই নিয়ে চিন্তা করো, তো এই কোশ্চেন গুলো আস্ক করতে পারো। ওকে, তোমার ফিউচার প্ল্যান কি? কোনো গ্রাজুয়েট স্কুলে যাওয়া, যেমন মাস্টার বা পিএইচডি করা, নাকি ডিরেক্টলি তুমি ব্যাচেলার্স কমপ্লিট করার পরে তুমি ইন্ডাস্ট্রিতে যেতে যাচ্ছ? ওকে, তোমার টেক কোম্পানিতে জয়েন করতে যাচ্ছ। যদি তোমার হায়ার স্টাডিজটা মেন ফোকাস হয় তাহলে ফিজটা বেশি সুইটেবল। ওকে, আর যদি ইন্ডাস্ট্রিতে যেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার প্রজেক্টটা বেশি সাহায্য করবে। এক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো তোমার কি কোনো আইডিয়া এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে, নাকি কোডিং করতে বা কোনো একটা সিস্টেম বা কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করতে বেশি ভালো লাগে। ওকে, এটার উপর বেস করে তোমার চয়েসটার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। একই সাথে তুমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে কতটা কমফোর্টেবল, এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে থিসিসের ক্ষেত্রে। ওকে, থিসিসের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তোমার নিজে একা কাজ করা লাগছে, আর তুমি হিউম্যান ফ্রেন্ড কম পাবা। ওকে, তোমার ল্যাপটপে তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে এই ক্ষেত্রে। ওকে, তোমার অধিকাংশ ক্ষেত্রে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করা লাগছে, নিজে নিজে থেকে কোনো একটা সমস্যা পড়লে নিজে থেকে সলিউশনটা বের করে আনা লাগছে। আর প্রযুক্তির ক্ষেত্রে অধিকাংশ তোমার দেখা যাচ্ছে অন্য ফ্রেন্ডরা কোডিং পারে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকে অলরেডি ইনভলভ থাকতে পারে, তাদের সাথে তুমি হেল্প পেতে পারো বা গ্রুপে কাজ করতে পারো। Okay? আর সহজ সমাধানটা হলো, যদি তুমি বেশি আনসার্টেন থাকো, অনিশ্চয়তা থাকো, তাহলে বেটার হয় প্রথমে শুরুতে প্রজেক্টটা নেওয়া। ওকে, কারণ এক্ষেত্রে রিস্কটা তুলনামূলক কম। আর একই সাথে তুমি যদি প্রজেক্টের ক্ষেত্রে কোনো একটা ভালো আউটকাম নাও আনতে পারো, তোমার কিছু কোডিং এক্সপিরিয়েন্স তোমার চলে আসছে। Okay? আর আমার মনে হয় তোমার যদি ফার্স্ট সেমিস্টারটা, এই ফোর্থ ইয়ারের প্রথম সেমিস্টারটাতে যদি তুমি প্রজেক্ট নিয়ে আগাতে থাকতে পারো, তারপর যদি মনে হয় যে সুইচ করার দরকার হয়, হয়তো তোমার সুইচ করার সুযোগ আছে। আমার যতদূর মনে হয় তুমি তাহলে প্রসেস যেতে পারো বা প্রজেক্টে থাকতে পারো। আর কিছু টিপস হলো, ডোন্ট পিক বেসড অন পিয়ার প্রেশার। ওকে, তোমার বন্ধু কোনটা নিচ্ছে বা বন্ধুর কথায় তুমি নিজের চয়েসটা মেক করো না। ওকে, ভালো হয় বা আসল জিনিসটা দেখা হলো তোমার বাস্তবতার সাথে কোনটা বেশি খাপ খাচ্ছে। ওকে, ওই দিকে যাওয়া। একই সাথে তোমার আগে আগে শুরু করলে ভালো হয়, যতটা যতটা পারো আগে এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দাও, বিশেষ করে তুমি যদি ফিজিক্স নিয়ে কাজ করতে চাও। ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে অধিক শুরুর দিকে অধিকাংশ সময় তোমার যাবে হলো লিটারেচার রিভিউ নিয়ে। তোমার দেখা যাচ্ছে কোনো একটা টপিক তুমি সিলেক্ট করলা, ওই টপিকের উপর তোমার বর্তমান কি কাজ হয়েছে ওটা তোমার ঘাটা লাগবে, রাইট? তো ওইটার জন্য তোমার দেখা যাচ্ছে যে অনেক পেপার, রিসার্চ পেপার ঘাটা লাগতেছে, 50 থেকে 80টা তোমার রিসার্চ পেপার ঘাটা লাগতেছে। ওকে, তোমার কারেন্ট তোমার এক্সিস্টিং কি কাজ হয়েছে, কোথায় গ্যাপ আছে সেটা বের করার জন্য, আর সেখান থেকে তুমি কি কাজ করতে পারো সেটা ডিসাইড করার জন্য। ওকে, তো যত পারো আগে আগে কাজটা শুরু করে দিতে পারলে ভালো হয়। আর একই সাথে তোমার আমার আমার আমি যতদূর জানি ডিপার্টমেন্টে অলরেডি তোমার মানে আগেকার স্টুডেন্টদের থিসিস রিপোর্ট গুলা বা প্রজেক্ট রিপোর্ট গুলা থাকে। ওকে, তো সেখান থেকে তুমি চাইলে হয়তো বা কিছু নিয়ে কিছু স্যাম্পল তুমি দেখতে পারো। ওকে, কিরকম কাজ হয়েছে বা এক্সপেকটেশনটা কিরকম। আর একই সাথে নতুন রিসেন্টলি যারা গ্রাজুয়েট করেছে তাদের সাথে তুমি কথা বলতে পারো, থিসিস বা প্রজেক্ট, যাদের প্রজেক্টের আগ্রহ বেশি, তারা যারা প্রজেক্ট কমপ্লিট করছে তাদের সাথে কথা বলতে পারো। আর যারা থিসিস করছে যাদের থিসিস আগ্রহ, তারা যারা থিসিস কমপ্লিট করছে তাদের সাথে, বড় ভাই বা আপু যারা আছে তাদের সাথে কথা বলে কিছু আইডিয়া নিতে পারো। ওকে, আমার মনে হয় এরা খুব ভালো হয়। একই সাথে ফ্যাকাল্টিদের সাথেও বা টিচার যারা আছে তাদের সাথেও কথা বলা উচিত।
কারণ দেখা যাচ্ছে অনেক তুমি থিস করতে চাচ্ছ কিন্তু সব টিচার হয়তো তার থিসের সময় দিতে পারছে না। ওকে, আর এখানে কিন্তু সুপারভাইজারের ইনপুটটাও অনেকটা হেল্প করে। তো এই ক্ষেত্রে তুমি থিসের ক্ষেত্রে যে সুপারভাইজারের সাথে তোমার মনে হয় যে কমিউনিকেশনটা ভালো হবে বা যে তোমাকে টাইম দিতে পারবে বা ওরকম তোমার কথা বলে ওইটা তোমাকে ডিসাইড করলে জিনিসটা ভালো হয়। ওকে, আর তুমি যেটাই নাও না কেন, থিসিস নাও বা প্রজেক্ট নাও, কিছু কমন স্কিল আছে যেগুলো তোমার অ্যাকচুয়ালি ম্যাটার করে, যে স্কুলগুলোর দিকে তোমার আলটিমেটলি সব ক্ষেত্রে বা সবসময় ফোকাস দেওয়া উচিত। প্রথমটা হলো তোমার কোর সিএসজি টপিক গুলো আছে, প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, সেগুলোতে তোমার অবশ্যই ফোকাস দেওয়া লাগবে। সেগুলোতে তোমার বেসিক যে টপিক গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমার নলেজটা স্ট্রং থাকা লাগবে। ওকে, প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অ্যারে, লিঙ্ক লিস্ট, গ্রাফ ট্রি, এগুলো সম্পর্কে, অ্যালগরিদমের ক্ষেত্রে রিকারশন, ডিভাইড এন্ড কনকার, ওকে, ডাইনামিক প্রোগ্রামিং, আহ এরকম যেগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এটা তোমার তুমি যে সাইডে যাও না কেন এগুলো কমন নলেজ। ওকে, এগুলো তোমার সবসময় দেখা যাচ্ছে যে তোমার লাগবে। কোডিং এর ক্ষেত্রে তোমার ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম সম্পর্কে জানা লাগছে। আর তুমি থিসিস যদি করতে যাও, যে রিসার্চ পেপার গুলো তুমি পড়বা সেক্ষেত্রে দেখবা যে এই টপিক রিলেটেড বিভিন্ন টার্ম বা শব্দ আসছে। সিমিলারলি গিট বা গিটহাবের সাথে অভ্যস্ত হয়ে যেতে হবে। এখনো যারা গিট বা গিটহাবে কাজ করো নাই, অর্থাৎ তুমি যে প্রজেক্ট প্রজেক্ট নিয়ে কাজ করো বা থিস নিয়ে কাজ করো, তোমার তো কিছু কোডিং করা লাগছে, রাইট? তো কোডিংটা তোমার অবশ্যই গিটহাবে অল রেগুলারলি তুমি আপলোড করবা বা তোমার গিটহাব প্রোফাইলে রেগুলারলি সেটা আপডেট করবা, মানে গিটের সাথে তুমি কানেক্টেড করে রাখবে। ওকে, এক্ষেত্রে সুবিধা যেটা একটা হলো তোমার ভার্সন কন্ট্রোল করা যায়। অর্থাৎ তুমি ধরো আগে তুমি যদি গিটহাব ইউজ না করো তাহলে যেটা হচ্ছে, তুমি ধরো একটা প্রজেক্টে একটা একটা লেভেল পর্যন্ত কাজ করলা, তুমি নিজের পিসিতে ওইটার একটা কপি রেখে দিচ্ছ, নিউ ফোল্ডার ওয়ান, কিন্তু আরেকটা ফোল্ডার কপি করে আবার ওটার উপর কাজ করছো। আরেকটা লেভেল পর্যন্ত যে তুমি ওটার আবার একটা কপি ক্রিয়েট করছো, সেভাবে তোমার দেখা যাচ্ছে একটা প্রজেক্টের জন্য তোমার অনেক ফোল্ডার হয়ে যাচ্ছে, এবং তোমার প্রজেক্টের লাস্টে গিয়ে তুমি দেখবে যে তুমি নিজে কন্ট্রোল করতে পারছো না, সব মানে খেয়ে হারিয়ে ফেলতেছো। ওকে, এক্ষেত্রে তোমার গিট যেটা করে ভার্সন কন্ট্রোল করতে পারে। অর্থাৎ তুমি যে প্রজেক্ট নিয়ে কাজ করছো সেটা তুমি একটা লেভেল পর্যন্ত হয়ে যাওয়ার পরে তুমি সেটা কমিট করে তোমার গিটহাবে রেখে দিতে পারো, দেন ওটার উপর বেস করে তুমি আবার কাজ করতে পারো। তো এখানে তোমার পুরো কাজের হিস্ট্রিটা সেভ থাকে বা রেকর্ডটা থাকে, তুমি চাইলে আগের রেকর্ডে ফিরে যেতে পারো, অথবা তুমি একটা থেকে ব্রাঞ্চ করে তুমি নতুন একটা আরেকটা অ্যাঙ্গেল তুমি শুরু করতে পারো। ওকে, ডিবাগিং এর কথা বলেছি। আর ডিবাগিং এর ক্ষেত্রে অর্থাৎ তোমার কোডে কোনো একটা এরর হচ্ছে সেটা তোমার তুমি ইজিলি ধরতে পারছো কিনা। ওকে, তোমার নিজের কোডে নিজের এরর গুলো ইস্যু গুলো ধরতে পারছো কিনা, এই স্কিলটা তোমার থাকা লাগবে। একই সাথে ক্লিয়ার কমিউনিকেশন। তুমি ভালো কোড করতে পারো কিন্তু তোমার আইডিয়া গুলো তুমি যদি আরেকজনের কাছে ভালো করে উপস্থাপন না করতে পারো, লিখে হোক কিংবা বলে হোক, ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমার আইডিয়াটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না বা প্রজেক্টটা খুব একটা কাজে দিবে না। তো কোড করার সাথে সাথে তোমার একই সাথে খেয়াল রাখতে হবে তুমি ঠিক মতো বা ভালো মতো তোমার ওই আইডিয়াটাকে আরেকজনের কাছে পৌঁছাতে পারছো কিনা। তো এই ক্ষেত্রে তোমার লেখার স্কিলটাকে বাড়াতে হবে। এটা কিভাবে তুমি করতে পারো, যারা থিসিস করবা সেটা তোমার রিসার্চ রিসার্চ পেপার লেখার সাথে সাথে বা রিপোর্ট লেখার সাথে সাথে সেটা গ্রো করবে। আর যারা প্রজেক্ট করছো, যেমনটা বললাম, তুমি গিটহাবে তোমার প্রজেক্টটা রেগুলারলি আপডেট করবা, মেনটেন করবা। একই সাথে তোমার প্রজেক্টের পুরো ডিটেলসটা তুমি রিডমি ফাইল আকারে তোমার গিটহাবের ওই প্রজেক্টের আন্ডার রিডমি ফাইল সবসময় ক্রিয়েট করা যায়, মার্কডাউন ফাইল আকারে তুমি টাইপ করে লিখে রাখতে পারো ডিসক্রিপশনটা সুন্দর করে, যাতে তোমার এমন ভাবে লিখবা যাতে তোমার ওই প্রজেক্টের ওই আউটলাইন বা টিউটোরিয়ালটা ফলো করে অন্য কেউ তোমার প্রজেক্টটা নিজের কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারে বা রান করে দেখতে পারে। ওকে, এটা একটা ওয়ে হতে পারে। আর ফাইনালি লাইফ লং লার্নিং, অ্যাডাপ্ট টু কনস্ট্যান্ট চেঞ্জ। অর্থাৎ তুমি যেমনটা বললাম, সিএস ফিল্ডটা কিন্তু অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, সেখানে প্রত্যেক দিনে বা প্রত্যেক মাসে দেখা যাচ্ছে নতুন কোনো টুল আসছে বা নতুন কোনো টার্ম আছে যেগুলোর সাথে আমাদের রেগুলারলি আপডেট থাকা লাগছে। কোনটা বলতে কি বোঝায়, এটা থাকা লাগবে। যেমন এখন ফাইভ কোডিং বলতে একটা টার্ম শুরু হয়েছে। ওকে, এরকম অনেক টার্ম আছে যেগুলো তোমার আগে শোনা যেত না। তো এগুলো বলতে কি বোঝায়, এবং ওগুলোর সাথে তোমার ওগুলা রেগুলারলি তুমি শেখার চেষ্টা করবে। ওকে, নতুন করে টার্ম আসলে বা নতুন কোনো আপডেট আসলে সেটা দেখার চেষ্টা করবা। বা গুগল কিংবা ধরো ওপেন এর কিন্তু প্রতি মাসে বা টাইম টু টাইম বিভিন্ন কনফারেন্স বা বিভিন্ন ইয়া হয়, কি বলে এগুলোকে, মানে তাদের বিভিন্ন আপডেটের জন্য কিন্তু বিভিন্ন কনফারেন্স তারা করে। ওকে, ওয়েব কনফারেন্স করে, তো ভিডিও গুলো দেখতে পারো বা অ্যাটলিস্ট তুমি ভিডিওটা হয়ে যাওয়ার পরে কি কি আপডেট আসলো বুলেট পয়েন্ট আকারে সামারি গুলো দেখবো অ্যাটলিস্ট। ওকে, তাহলে এইভাবে তুমি তোমার কি কি টুল বা কি কি টেকনোলজি বর্তমানে আসছে বা রেগুলারলি আসছে সেগুলো সম্পর্কে তুমি অবগত থাকবে। এটা খুবই জরুরি। Okay? আরেকটা ভিডিও আমি রিসেন্টলি দেখা শুরু করছি, এটা এখন শেষ করতে পারি না, এটা আমি সবাইকে সাজেস্ট করবো দেখার, প্রোগ্রামিং প্রিন্সিপালস দ্যাট ডোন্ট টিচ ইউ অ্যাট ইন স্কুল। ওকে, নিট কোডের একটা ভিডিও, এখানে তোমার কিছু কোডিং রিলেটেড, এটা বিশেষ করে কাজে লাগবে যারা
দুই ক্ষেত্রে কাজে লাগবে থিসিস প্রজেক্ট, বাট প্রজেক্টে যারা কাজ করবে তাদের বেশি কাজে লাগবে। ওকে, মানে কোডিং রিলেটেড প্রিন্সিপাল এখানে প্রেসক্রাইব করা আছে, এটা একটু দেখো। এটা আশা করি কাজে দিবে। তো যদি র্যাপ আপ করতে চাই, যেমনটা বললাম, তোমার এখনই একটা একটা ট্র্যাক তুমি নিয়ে ফেলার পরে সেখানে ভয় পাওয়ার কোনো কারণে, তোমার দুইটা ট্র্যাকে তোমাকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারে। ওকে, তুমি তুমি যদি ডেডিকেট তোমার সময়টা ভালো করে দাও, শ্রম দাও, তাহলে তোমার দুই ক্ষেত্রে তোমার ভালো আউটপুট আসার চান্স আছে। আর এই স্কিল গুলো কিন্তু ট্রান্সফারেবল। ওকে, তুমি ধরো থিসে যে স্কিল গুলো শিখলা সেটা তুমি প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারো। আবার প্রজেক্টে যে স্কিল গুলো তুমি শিখছো যেমন কোডিং, সেটা কিন্তু তোমার থিসে বা হায়ার স্টাডিজ ক্ষেত্রেও কাজে লাগবে। ওকে, তো এক্ষেত্রে তুমি যে পাত্রে নাও না কেন সেটা নিয়ে লেগে থাকতে হবে আর সময় দিতে হবে। ওকে, তাহলে একটা ভালো আউটপুট আসবে। আর এটা তোমার অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে তোমার যে লাইফ শেষ হয়ে গেল তা না, এটা তোমার অ্যাকচুয়ালি একটা জার্নি শুরু হচ্ছে, এটা মাথায় রাখবে। আর তুমি যে ট্র্যাকটা নাও না কেন, যেমনটা বললাম, মাস্টারের দিকে ফোকাস করো। ওকে, কারণ এখন কিন্তু এআই আসার কারণে অনেক অনেক র্যাপিডলি চেঞ্জ আসছে। তো এখন টেক ইন্ডাস্ট্রিতে যে এন্ট্রি লেভেল জব গুলো আছে সেগুলো কিন্তু এখানে অলরেডি চলে যাওয়া শুরু করছে। এখানে এন্ট্রি লেভেলে খুব বেশি মানুষকে নিতেছে না, তো এখানে চ্যালেঞ্জ অলরেডি বেড়ে গেছে। তো তোমার সেখানে আর বাংলাদেশেও এটা আমার মনে হয় যে সামনে 4-5 বছর পরে ওই এন্ট্রি লেভেলের কাজগুলো আর থাকবে না। বেসিক ডেটা অ্যানালিস্ট বা বেসিক যে সফটওয়্যার অ্যানালিস্ট টাইপের কাজগুলো আছে সেগুলো থাকবে না। তো এক্ষেত্রে তুমি যে ট্র্যাকে থাকো না কেন বা যে টপিকে সিলেক্ট করো না কেন, তোমার স্কিলটার দিকে ভালো বা মাস্টারের দিকে ভালো করে ফোকাস দাও। কোডিং স্কিল একটা টুল ভালো করে শেখো, এটা পাইথন হোক বা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক হোক, যাতে সেটাই তোমার দক্ষতা অন্য বাকি 10 জনের থেকে বেশি থাকে। ওকে, এই যেমনটা শুরুতে বলছিলাম, এই বছরটাতে ধুমায় খাটতে হবে। ওকে, যদি ভালো করে খাটতে পারো, টাইম দিতে পারো, নিজের কাছে অনেস্ট থেকে কাজ করতে পারো, তাহলে একটা অনেক ভালো একটা ফিউচার তুমি আমি আমি চিন্তা করি যে তোমাদের একটা ভালো ফিউচার এখান থেকে একটা বেস তৈরি হয়ে যাবে। ওকে, এখানে আরেকটা ভিডিও দিচ্ছি, এটা তোমরা চাইলে দেখতে পারো। এটা পুরো ভিডিও, বাট এটা আমার প্রথম যখন দেখছিলাম অনেক ইন্টারেস্টিং লাগছিল। ওকে, 5 মিনিট হলো, 11:27, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি ভাবছিলাম 10-15 মিনিট শেষ করবো, সেটা হয়ে গেছে। তো এগুলো আমার বলার ছিল। তো এখন তোমরা বলতে পারো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমার কথা আশা করি শোনা গেছে। জি স্যার স্যার। জি কি স্যার। ধরনের ওকে, তো বোঝা গেল আমি যা যা বোঝাতে চেয়েছি। জি স্যার। ওকে, হ্যাঁ কারো কোনো মিস কোশ্চেন বলো। থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করতে পারি। স্যার কোশ্চেন, হ্যাঁ, স্যার কি ধরনের থিসিস কি রকম ইমপ্যাক্ট রাখতে পারে আমার হাই স্টাডির জন্য? কি তোমার বুঝি না, আরেকবার একটু বলো। মানে থিসিসটা কি ধরনের প্রভাব রাখতে পারে আমার হাই স্টাডির জন্য? থিসিস তোমার, যেমনটা বললাম, তোমার থিসিসে তোমার একটা টপিক নিয়ে তুমি রিসার্চ করতেছো, রাইট? তো সেই ক্ষেত্রে তোমার আর হায়ার স্টাডিজ মানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট তার যে পিএইচডি বা মাস্টার্স করতে চাও, ওখানে কিন্তু তোমার থিসিস করা লাগে বা রিসার্চ করা লাগে। পিএইচডি মানে তো ওভারঅল তোমার পুরো লাইফটা রিসার্চের উপর যাবে। তো যাদের পিএইচডি করার আগ্রহ আছে বা মাস্টার্স যদি করো, কারণ যারা অ্যাটলিস্ট বাইরে যেতে চাও, ওকে, বাইরের ক্ষেত্রে তোমার মাস্টার্সও যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে ফান্ডটা মেনলি পাওয়া যায় হলো তোমার রিসার্চে। ওকে, যদি এখন রিসার্চের ক্ষেত্রে অ্যাটলিস্ট ইউএস এর ক্ষেত্রে ফান্ডটা অনেক কমে গেছে, বাট ওনার ক্ষেত্রেও রিসার্চের ক্ষেত্রে তোমার ফান্ডটা বেশি পাওয়া যায়। তো এই জন্য তুমি যারা হায়ার স্টাডি করতে চাও, তোমার থিস যদি করো, তাহলে তুমি তোমার কোন প্রফেসরের সাথে কাজ করা লাগছে, মাস্টার বা পিএইচডি যাই করতে চাও, তাকে তুমি দেখাতে পারো যে আমি অলরেডি এই টপিকে রিসার্চ করেছি। সো আমার এই রিসার্চ করার বা কোনো একটা জিনিস নিয়ে লেগে থাকার এবং ঘাটাঘাটি করার আমার এক্সপিরিয়েন্স অলরেডি আছে আছে। সেটা তুমি দেখাতে পারো। ওকে, আর যদি তোমার এই আন্ডার গ্রাজুয়েট তোমার যদি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে পারো ভালো একটা কাজ করে, তো সেটা তোমার একটা প্রুভেন রেকর্ড হয়ে থাকলো, যে তুমি অলরেডি দেখাতে পারছো যে আমার একটা পেপার আমার অলরেডি আমার কাজের উপর আছে, সেটা যে কাউকে তুমি দেখাতে পারছো। তো এভাবে তোমার থিসিসটা কাজে লাগছে। মানে স্যার শুরুতে তো আমি কমপ্লেক্স কাজ পারবো না, আমার তো শুরুতে ইকুয়েশন বা এক্স্যাক্টলি, ট্রান্সলেশন হ্যাঁ, কাজ এই ক্ষেত্রে শিখতে হবে। তোমার যেমনটা বললাম না, তোমার ওই ফ্যাকাল্টির হেল্প লাগবে। ওকে, তোমার এই জন্য তোমার সুপারভাইজার বা ফ্যাকাল্টিদের সাথে একটু কথা বলা লাগবে। ওকে, যদি তুমি থিসিসে আগ্রহী হও, বড় ভাই বোনদের সাথে কথা বলতে পারো যে তারা থিস কাদের আন্ডার করেছে, কারণ সব ফ্যাকাল্টি হয়তো থিসের ক্ষেত্রে ইয়া করে না, অনেকে জাস্ট প্রজেক্ট নিয়ে কাজ করে। যারা থিস নিয়ে কাজ করে
এই ফ্যাকাল্টিদের সাথে তুমি একটু টাইম নিয়ে কথা বলতে পারো যে তারা আসলে কোন ফিল্ডে কাজ করে, কি টপিক নিয়ে কাজ করে। ওকে, তো এটা থেকে তোমার আইডিয়া হবে যে ওই টপিক তুমি আগ্রহ পাচ্ছ কিনা। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি তার সাথে একটা একটা বোঝাপড়া আসতে পারো যে আমি এই টপিক কাজ করতে চাই, তাহলে সে তোমাকে গাইড করতে পারে। তো এই ক্ষেত্রে থিসিসের ক্ষেত্রে সুপারভাইজার গাইডেন্স আসলে দরকার। স্যার আসলে আমি জানতে চাচ্ছি যে একটা ক্লাসিফিকেশন প্রবলেম যদি আমি সলভ করা শিখি, এটা আমার হাই স্টাডির জন্য কেমন ইম্প্যাক্ট হতে পারে, কারণ আমি তো হাই স্টাডির পোর্শনটা এক্সপ্লোর করা হয়নি। ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট যদি তোমার কাজটা ভালো হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। তুমি যদি কোনো একটা ভালো রিসার্চ পেপার, একটা ভালো একটা জার্নাল বা কনফারেন্সে তোমার কাজটা পাবলিশ করতে পারো, সেটাই তোমার প্রমাণ যে তোমার কাজটা ভালো হয়েছে। ওকে, এটা তোমার, যদি তোমার ফিউচার কোন প্রফেসরের সাথে তোমার কথা হয়, সে সেটা দেখে ইয়ে হতে পারে। ওকে, একটা পজিটিভ ইম্প্যাক্ট তার উপর ফেলবে যে আচ্ছা, ছেলেটা অলরেডি কাজ করে এবং তার একটা পেপার আছে। Okay? তো সেটা কাজে দিবে। আর তুমি এই যে করার মাধ্যমে এই থিওরি যদি ভালো কমপ্লিট করতে পারে, এটার মাধ্যমে তোমার বেসিক নলেজটা অনেক স্ট্রং হচ্ছে। ওকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে প্রফেসররা একটা স্টুডেন্টকে নেওয়ার আগে ইন্টারভিউ নেয়। ওকে, তো ওই ইন্টারভিউতে কিছু বেসিক কোশ্চেন করে, সেক্ষেত্রে তুমি থিস থেকে আসলে কিছু শিখেছো কিনা সেটা জাজ করার জন্য। তুমি যদি আসলে ভালো নিজে থেকে কাজ করে থাকো, জিনিসগুলো ঠিক মতো বুঝে বুঝে ধাপে ধাপে আগে একটা লেভেলে যেতে পারো এবং একটা থিসিস পেপার, রিসার্চ পেপার পাবলিশ করতে পারো বা একটা কাজে অ্যাটলিস্ট করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার ওটার কাজও কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো এটা তো অবশ্যই তোমার ইম্প্যাক্ট হচ্ছে তোমার হায়ার স্টাডিজের ক্ষেত্রে। এবং তোমার কাজটা যদি ভালো হয় এবং তোমার কোনো কোনো একটা পোটেনশিয়াল প্রফেসরের সাথে যদি তোমার টপিকও মিলে যায়, তাহলে তুমি কিন্তু চাইলে ওই রিলেটেড কাজ করতে পারো বা ওই ওই তুমি যে কাজটা অলরেডি করেছো ওটার উপর বেস করে কিন্তু আরো নতুন কাজ করতে পারো। ওকে, সেটা তোমাকে অনেক হেল্প করবে বা ইম্প্যাক্ট ফেলবে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমরা হচ্ছে মানে স্যার আমি মেশিন লার্নিং আর কি ফিল্ড হিসেবে চুজ করেছি। তো স্যার এইটা মানে এইবার আর কি থিসিস হিসেবে নিব। তো স্যার এটার কোন কোন টপিক নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হতে পারে এরকম? এখানে সে টপিকের চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি টপিকের উপর কতটা ভালো কাজ করেছো সেটা। ওকে, টপিক অনেক আছে, তুমি যে টপিকে নাও না কেন সেটার উপর যদি তোমার কন্ট্রিবিউশনটা ভালো হয় বা তুমি যে কাজটা করছো বা যে সলিউশনটা এনেছো সেটা যদি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল হয় বা ভালো হয়, তাহলে সেটা তোমার ইম্প্যাক্ট ফেলবে। ওকে, তো এখানে আমি স্পেসিফিক কোনো টপিকের নাম বলতে বলতে পারছি না, বাট তোমার যে টপিকে নাও এটা তোমার প্রফেসর, তুমি চাইলে তোমার যে ফ্যাকাল্টি বা টিচারের সাথে কাজ করবা, তিনি তোমাকে আইডিয়া দিতে পারবে, সাজেস্ট করতে পারে, তুমি ওটার যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারো। বাট সেক্ষেত্রে তুমি যে রেজাল্টটা বা যে টপিক নিয়ে কাজ করছো তোমার সলিউশনটা যেন মানে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল হয় বা রিয়েলিস্টিক হয়, এটার দিকে ফোকাস দিতে হবে, তাহলে ভালো হবে। Okay? আর মেশিন লার্নিং তো আসলে জি অনেক বড় একটা ফিল্ড, এক্ষেত্রে তোমার এক একজনের পছন্দ এক এক রকম হয়। সেক্ষেত্রে তুমি যদি বেসিক কিছু ক্লাসিফিকেশন আছে, রিগ্রেশন আছে, ডিসিশন ট্রি আছে, এরকম বিভিন্ন টপিক আছে। তো এই ক্ষেত্রে এগুলো জাস্ট টুল। ওকে, তুমি টুলটা তুমি কোন কাজে লাগাচ্ছ, কিভাবে লাগাচ্ছ, এটা এটা হলো ম্যাটার করে। তো এক্ষেত্রে তোমার ওই বেসিক জিনিসগুলো তো জানা লাগবে। আর তারপর সেটা থেকে তুমি যেটা নাম না কেন সেটা তোমার জাস্টিফিকেশন দেওয়া লাগবে যে এই টপিকের ক্ষেত্রে আমি এই টুলটা এই কারণে ইউজ করছি এবং এটা আমার এই কারণে বেটার রেজাল্ট দিচ্ছে বা এই কারণে বেটার অন্যান্য এক্সিস্টিং মেথডের কারণে বা মেথডের তুলনায়। ওকে, এভাবে যদি তুমি একটা লজিক্যাল জাস্টিফিকেশন তৈরি করতে পারো সেটা তোমার কাছে দিবে। জি স্যার, তো স্যার এক্ষেত্রে তো আমাদের থিসিস নিলে একটা টার্গেট থাকে যে পাবলিকেশন হবে এরকম। তো স্যার এটার পাশাপাশি আমরা কি প্র্যাকটিক্যাল কিছু করতে পারি মানে যেটা আমাদের জন্য ভালো হবে জব সেক্টরে আর কি? জব সেক্টর যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা করতে পারো, তোমার যেই থিসিসই করো না কেন সেটার সাথে কোনো কোডিং রিলেটেড, তাই না? তো কোডিং এর ক্ষেত্রে তুমি যে কোডিংটা করছো না কেন সেটা তুমি গিটহাবে রেগুলারলি মেনটেন করবা, আপলোড করবা এবং সেই সাথে তোমার ওই প্রজেক্টটা তোমার থিসটা কিসের উপর, এটা সুন্দর করে একটা ছোট একটা টিউটোরিয়াল ফাইল বা রিডমি ফাইল, মানে একটা ডকুমেন্টেশন তৈরি করে রাখবো। ওকে, যাতে তুমি এটা তোমার জব সেক্টরে তুমি কিন্তু তোমার থিসের কাজটা কাজে লাগবে। ওকে, এমন না যে তোমার জব সেক্টরে গেলে তোমার থিসটা কাজে লাগবে না যদি তুমি সুইচ করতে চাও, বাট সেই ক্ষেত্রে তুমি কিভাবে প্রেজেন্ট করছো আরেকজনের সামনে এটা ম্যাটার করে। তো এই ক্ষেত্রে তুমি যে কাজটা রেগুলারলি করছো ওটা সম্পর্কে ডকুমেন্টেশন করতে থাকো। ওকে, তাহলে সেটা তোমার আমার মনে হয় কাজে দিবে। প্রাইমারি ডাটা সেট নিয়ে আমি আসলে প্রাইমারি ডাটা সেট নিয়ে খুব কাজ করি না। ওকে, আমার আসলে কাজ করা হয় না, তো এই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স কম। বাট তুমি প্রাইমারি ডাটা সেট বলতে আমি ধরে নিচ্ছি যে তুমি বোঝাচ্ছ যে নিজে থেকে কোনো একটা ডেটা সেট তৈরি করা। তো এই ক্ষেত্রে তো অবশ্যই এটা ডিপেন্ড করছে তুমি কোন সেক্টরের ক্ষেত্রে কি কত কি ভলিউমের বা কত সাইজের ডেটা তুমি ক্রিয়েট করতে চাচ্ছ। তো এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় লাগতে পারে।
আর এটাও আসলে যারা অলরেডি এটা নিয়ে যে ফ্যাকাল্টিরা কাজ করেছে তাদের সাথে কাজ করলে মনে হয় বেটার হয়। বাট ডেটা সেট তৈরি করতে গেলে আমার মনে হয় এক্ষেত্রে কিছু ইস্যু আছে। কারণ ডেটা সেট যদি তুমি তৈরি করতে পারো, এটা কিন্তু একটা ভালো ফিজের কাজ হয়। ওকে, যেমন ডেটা সেট তৈরি করতে পারো কিন্তু একটা বড় ফিজিক্স রিলেটেড কাজ। বাট এক্ষেত্রে তোমার যেটা চ্যালেঞ্জ হবে যে তুমি কাদের কাছ থেকে ডেটা কালেক্ট করছো, সেখানে কিছু প্রাইভেসি কনসার্ন আছে, কিছু কন্ডিশন আছে, তো এগুলো মেনটেন করা লাগে। তো ওই রিলেটেড বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করা লাগবে। তো এটা নিয়ে আমার ডিটেলস যেহেতু জানা না, আমি আর এর বেশি বলতে পারছি না। যারা অলরেডি ফ্যাকাল্টি অলরেডি এনে কাজ করে তাদের সাথে কথা বলতে পারো। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। স্যার, গিট হাবে আমরা থিসিস এর ক্ষেত্রে কি কি মানে কি ডকুমেন্টেশন করবো, মানে আমরা যেই পেপার গুলো করতেছি ওগুলা প্লাস করব ওখানের পেপার মানে। গিটহাবে তোমার যে জাস্ট কোডই আপলোড করে যে তা না, পেপার তুমি আপলোড করতে পারো, হ্যাঁ, সেটা তুমি করতে পারো। বাট আমি যেটা বুঝেছি, তোমার থিসের জন্য তো তোমার কোনো এক্সপেরিমেন্ট করা লাগছে, রাইট? কোনো একটা মডেল লার্ন করা লাগছে, কোনো ডেটা সেট নিয়ে কাজ করা লাগছে, তাই না? ওটার রিলেটেড কিছু কোড আছে, সেগুলো তো অবশ্যই আপলোড করবা। তার পাশাপাশি তুমি যে পেপার গুলো করেছো রিলেটেড পেপার, এগুলো তুমি আপলোড করতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না। মেইন মেইন জিনিস হলো তুমি যে কোডিংটা করছো। ওকে, তো সেগুলো রেগুলারলি আপলোড করা, যে স্ক্রিপ্ট গুলা বা ফাইল গুলা তৈরি হচ্ছে সেগুলো আপলোড করা, এবং সেগুলো একটা গুছিয়ে রাখা, এবং সেটার উপর একটা ডকুমেন্টেশন তৈরি করা, যাতে সেটা করে তোমার অন্য কেউ ওই প্রজেক্টটা বা ওই থিসিসটা তার মেশিনে রান করতে পারে। Okay? স্যার, মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কোড জানতে হয়, পাইথনের বিশেষ করে। তো ওগুলা দিয়েও কি আমরা হচ্ছে আমাদের রিপোজিটরি সাজাইতে পারি বা এক্স্যাক্টলি, হ্যাঁ গিটহাবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। মানে তুমি যদি কিছু শেখো, ওকে, মানে তুমি তুমি যদি তোমার গিটহাব প্রোফাইলটাকে রেগুলারলি আপডেট করতে পারো, সেটা জাস্ট থিসিস বা প্রজেক্ট রিলেটেড হতে হবে তা না। তুমি ধরো কোনো অ্যাসাইনমেন্ট করছো, ওকে, তুমি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও কিন্তু কোডিং করা লাগে। ওই সলিউশন গুলো যদি তুমি তোমার তোমার হোমওয়ার্কের রেজাল্ট গুলো যদি তুমি যেই কোডই করো না কেন, সেটা যদি তুমি ছোট ছোট রিপোজিটরি আকারে তোমার গিটহাবে রাখো, সেটা কিন্তু আহ, আরেকজনের কাছে তোমার প্রুফ দেখাচ্ছে যে এই ছেলেটা গিটহাব নিয়ে কাজ করতে পারে এবং রেগুলারলি গিটহাব নিয়ে কাজ করে, যেটা তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অ্যাটলিস্ট জবের ক্ষেত্রে কাজে দেয়। ঠিক আছে, এটা তুমি করতে পারো, হ্যাঁ। স্যার, থিসিসের ক্ষেত্রে মানে একদম প্রেজেন্ট ওয়ার্ল্ডে আর কি হাইপড যেসব টপিক গুলা বা জিনিসগুলা আছে আর কি, এগুলো সম্পর্কে একটু আইডিয়া কম। তো এই জিনিসগুলা যদি একটু আপনি যদি বা বলতে পারতেন যে আহ, এগুলা পড়লে বর্তমানে ভালো হয়। মানে আমার মূলত ইচ্ছা আছে স্যার মেশিন লার্নিং এর দিকে আর কি। আমরা এবার ফাইনাল ইয়ারে উঠলাম, তো তো এখন আসলে কোন একটা থিসিসের জন্য টপিক সিলেক্ট করতে হবে এবং সেটার আন্ডারে সুপারভাইজার নিয়োগ হবে আর কি, এরকম মানে সেট করে দেবে আর কি। জি স্যার, এটা এটা আমার আসলে আর না, কি কোশ্চেন। প্রশ্নটা অনেক স্যার ব্রড। আসলে, ওকে, তো এই ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এখন ফোর্থ ইয়ারে যখন আমরা থিসিস নিব, তো স্যার ওখানে মেশিন লার্নিং আছে, সাইবার সিকিউরিটি আছে, তারপর আরো কয়েকটা টপিক আছে। সো কোন টপিকটা নিলে আসলে ভালো হবে? আর আমি যদি বাইরের দেশে যেতে চাই তাহলে ওখানে আর কি কোন মানে কোন টপিকটার ডিমান্ড বেশি, এটা যদি একটু বলতেন। ডিমান্ডের ক্ষেত্রে এটা আমার মনে হয় একটা মিসকনসেপশন আছে, যে কোনো একটা টপিক, যেমন এখন এখন অনেকের মনে পারে যে মেশিন লার্নিং নিয়ে সবকিছু হচ্ছে, তো মেশিন লার্নিং এ আমার যাওয়া লাগবে, বিষয়টা এরকম না। যেমন সাইবার সিকিউরিটি আছে বা হার্ডওয়্যার রিলেটেড কিন্তু বিভিন্ন টপিক আছে। ওকে, সব টপিকেরই ডিমান্ড আছে। এখন যেটা ম্যাটার করে সেটা হলো তুমি ওই টপিকে কতটা নিজেকে এক্সপার্ট করে নিতে পারছো। ওকে, কারণ তুমি হায়ার স্টাডি তুমি যে ক্ষেত্রে যাও না কেন, তোমার আলটিমেটলি কোনো প্রফেসরের সাথে কাজ করা লাগছে। তোমার যে টপিক পছন্দ, তুমি ধরে নাও ওই টপিকের উপর অলরেডি টপ লেভেলের বিভিন্ন প্রফেসর আছে। ওকে, তো এই ক্ষেত্রে তোমার টপিকের যে আমার যেটা মনে হয় যে তোমার স্কিলের ক্ষেত্রে বেশি ফোকাস তো জরুরি। তারপরেও যদি বলতে হয়, তো মেশিন লার্নিং তো অবভিয়াসলি এখন এটা একটা ক্রেজ। ওকে, এটা নিয়ে সবাই কাজ করতেছে, তো এটা নিয়ে তুমি কাজ করতে পারো। সাইবার সিকিউরিটির একটা বড় অপশন যে এখন, কারণ এখানে এখন এই মেশিন লার্নিং এর যুগে সিকিউরিটি বা সেফটি কনসার্নটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখন রিসার্চটা বেশি হচ্ছে। তার মানে যে অন্য টপিক রিসার্চ হচ্ছে না তা না। ওকে, তুমি যে ফিল্ডে যাও ওইটার ডেডিকেটেড একটা কনফারেন্স আছে বা জার্নাল আছে, সব টপিকেরই ডেডিকেটেড কনফারেন্স বা জার্নাল আছে। তোমার পছন্দ, তোমার জাস্ট কোনটা ডিমান্ড বেশি, এইটার চেয়ে মেইনলি বেশি ফোকাস দেওয়া উচিত তোমার কোনটায়, তুমি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, বা তোমার বাস্তবতায় তোমার কোনটা, তোমার যেটা মনে হয় যে এই টপিকে আমি ভালো ইনপুট দিতে পারবো, ওইটার উপর বেস করে ফোকাসটা দেওয়া উচিত। ওকে,
বাট তারপর মানতে হবে যে এখন যেহেতু মেশিন লার্নিং নিয়ে বেশি কাজ হচ্ছে, অধিকাংশ ফ্যাকাল্টি বা অধিকাংশ মেশিন লার্নিং নিলে হয়তো বা তোমার মানে স্কোপটা বেশি ব্রড হয় আর কি। বাট তার মানে এই না যে তোমার মেশিন লার্নিং এ মোটেও ইচ্ছা নাই, তোমার হয়তো হার্ডওয়্যার নিয়ে কাজ করার ইচ্ছা বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার ইচ্ছা বা আরো থিওরিটিক্যাল লেভেলে কাজ করার ইচ্ছা, তো ওইগুলো নিয়ে তুমি কাজ করতে পারবে না তা না, ওইগুলো নিয়ে কাজ করে তোমার অবশ্যই অপশন খোলা আছে। ওকে। আসলে স্যার ব্যাপারটা যেটা হচ্ছে মানে আমাদের এই যে টপিক গুলা মেশিন লার্নিং বা সাইবার সিকিউরিটি বা ডেটা সায়েন্স যেটাই বলে না কেন, এগুলা কোনোটা সম্পর্কে তেমন কোনো ধারণা আইডিয়া নাই নাই, আর কি। রাইট? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা আসলে স্যার যেই টপিকে নিয়ে না কেন সেটা আমাদের শিখতে হবে আর কি। তো আমরা শিখে তারপরে হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে এক্স্যাক্টলি। হচ্ছে যদি আমরা মানে এরকম অলরেডি ডিমান্ডেড কোন একটা জিনিস ভালো মতো শিখে সেটার উপরে এক্সপার্টিজম করতে পারি আর কি, সেক্ষেত্রে রাইট। হচ্ছে আমার মনে হয় একটু ভালো করতে পারবো আর কি। আচ্ছা, তো সেই জন্য আসলে স্যার কোশ্চেনটা করা যে আসলে আচ্ছা, এটা আচ্ছা, মিথিলার রাইট, জন্য আচ্ছা, একটু বুঝতে পারছি। অন্যরকম, যে সে হচ্ছে বাইরে যেতে চাচ্ছে, তো তার ওর জন্য হচ্ছে এটা স্পেসিফিক আর কি বুঝতে পারছি। রিকোয়ারমেন্টটা। মানে এই ক্ষেত্রে তুমি হয়তো লাইক লাইক ধরো তোমার কোনোটাতেই তোমার ভালো জানাশোনা নাই, বাট এই ক্ষেত্রে তোমার কোনটা গেলে তোমার মনে হচ্ছে বেটার হবে। Like, তোমার নিজের কোনো প্রেফারেন্স নাই, বাট তুমি একটু কনফিউজ। ওকে, তো এই ক্ষেত্রে যেমনটা বললাম, তো তোমার মেশিন লার্নিং এ হয়তো যাওয়াটাই হয়তো বেটার হবে। বাট এখানে আসলে আমি স্পেসিফিক্যালি অ্যান্সার দিতে একটু আনকমফোর্টেবল ফিল করতেছি। ওকে, কারণ সবাই এখন যেহেতু মেশিন লার্নিং এর দিকে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে তোমার কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যাবে। তার চেয়ে তুলনামূলক সাইবার সিকিউরিটিতে হয়তো তোমার ইয়েটা কম। তো বিভিন্ন আসলে একটা ডিরেক্ট অ্যান্সার আসলে এগুলোর নাই, বুঝছো? তো এই ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর আছে। বাট তুমি এখানে আসলে বাট যেটাই তুমি নাও না কেন, আমার আমার মনে হয় ইয়েটা দেওয়া দরকার তোমার, ভালো করে শেখা। তুমি যেটা শেখো না কেন, তুমি যদি মেশিন লার্নিং শেখো, যদি ভালো করে শেখো, সেক্ষেত্রে তোমার অনেক স্কোপ আছে। তো আহ আর আমি যতদূর দেখছি যে মেশিন লার্নিং এ অধিকাংশ কাজ হচ্ছে বিউতে। তো মেশিন লার্নিং নিতে পারো বা ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি, আর কি কি টপিক আছে একটা লিস্ট মনে হয় ধরাই দিত না, লিস্টে কি কি টপিক আছে বলো তো হ্যাঁ আমি একটু স্যার, শুনি। এটা এই টাইপেরই আমার কিছু ছিল আর কি। মোস্ট অফ দা টপিক যেগুলো ছিল ওগুলো হচ্ছে স্যার ইয়ার আর কি, মানে প্রজেক্ট রিলেটেড। আমাদের থিসিসের জন্য সেরকম আসলে কোনো টপিক লিস্ট নাই, বাট ওটা আমরা আমাদের ইন্টারেস্ট অনুযায়ী দিতে পারবো আর কি। মানে থিসিসের স্টুডেন্টের একটু ছাড় আছে, কিন্তু প্রজেক্টের স্টুডেন্টের জন্য 30টা লিস্ট, সে তার ভিতর থেকে চুজ আচ্ছা, আচ্ছা, করতে আচ্ছা, হবে আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে এরকম। পারছি। ও আচ্ছা, এটা প্রজেক্টের ক্ষেত্রে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আসলে ঘাবড়ানোর খুব বেশি কারণ নাই। ওকে। বাট এখন যেহেতু মেশিন লার্নিং এর ডিমান্ডটা বেশি, তো মেশিন লার্নিং প্রজেক্টের ক্ষেত্রে মেশিন লার্নিং দিয়ে শুরু করতে পারো। কারণ এক্ষেত্রে তোমার মনে হয় রিসোর্সটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল হবে, যেটা তোমার নতুনদের জন্য বেশি কাজে দেবে। ওকে, তো মেশিন লার্নিং দিয়ে তুমি শুরু করতে পারো। তারপরে যদি মনে হয় যে অন্য টপিক আগ্রহ আছে, বাট তুমি চাইলে মেশিন লার্নিং থেকে তো অন্য ইয়েতে সুইচ করা যায়, অসুবিধা নাই। আর তুমি মেশিন লার্নিং এ যা শিখবা সেটা তুমি অনেক অধিকাংশ ফিল্ডে তুমি অ্যাপ্লাই করতে পারবে কোনো না কোনো আঙ্গিকে। তো মেশিন লার্নিং দিয়ে হয়তো শুরু করাটা এখন যে আমার যে মনে হচ্ছে যে তোমাদের জন্য বেটার হবে, অ্যাটলিস্ট এই লেভেলে। স্যার আর সাদিক স্যার স্যারের সাথে মেশিন কথা লার্নিং এর বলছিলাম। স্যার সাদিক স্যারের সাথে কথা হয়েছিল, এখন সে মেশিন লার্নিং এর মধ্যে কয়েকটা টপিক দেখাইছে, যেমন নিউরো নেটওয়ার্কিং, তারপর হলো ইয়ার কনভলিউশন নিউরো নেটওয়ার্কিং, এরকম করে কয়েকটা টপিক দেখাইছে। এরপর বলছে রাইট। তোমরা কোন ফিল্ডে যেতে চাও, তাহলে তোমরা প্রাইমারি ডেটা সেট চুজ করো। আমরা একটা কনফারেন্স পেপারে কাজ করতেছিলাম, এখন সাদিক স্যার বলছে এটা খুবই কমন, আনকমন কোনো কিছু নিয়ে কাজ করো, এগুলো নিয়ে কথা বলতেছে। রাইট, যেটা বললাম মানে এখন কমন স্যার একটা হলে ওটা কথা, হ্যাঁ, হ্যাঁ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমি আসলে মানে এআই এর উপর মাস্টার্স প্লাস পিএইচডি করতে চাই। এখন আমি এই মানে ফোর্থ ইয়ারে থিসিস কোনটা নিব স্যার, নিউরাল নেটওয়ার্কিং এর উপর নিব নাকি স্যার এই ডিপ লার্নিং এর উপর আমার থিসিসটা হলে ভালো হয়? আচ্ছা, আহ এটা আসলে তুমি পিএইচডি বা মাস্টার যদি করতে চাও, জাস্ট তুমি এআই এর উপর পিএইচডি বা মাস্টার কোনটা করা যাবে না। ওকে, এআই তো অনেক বড় একটা ফিল্ড। ওকে, এরকম আহ এরকম আসলে করা যায় না। তোমার এআই এর উপরে কোনো একটা টপিক ডিসাইড করতে হবে। আর তুমি যেগুলোর কথা বলছো বা যেগুলো আমরা জানি যে নিউরাল নেটওয়ার্ক বলি বা আর যা যা আছে, সিএনএন বলি, জিএনএন বলি, এগুলো সবগুলো হলো এক একটা টুল। ওকে, এখন মাস্টার্স বা পিএইচডি করা হয় হলো কোন একটা স্পেসিফিক টপিকের উপরে। ওকে, যেমন আমি এখন বর্তমানে যেটা নিয়ে কাজ করছি সেটা হলো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম।
ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ, সেখানে আমরা কিভাবে মেশিন লার্নিং বা রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি এভাবে তোমার কোনো একটা ফিল্ড বা কোনো একটা আরো স্পেসিফিক টপিক সিলেক্ট করতে হবে যেটার উপর তুমি কোনো না কোনো মেশিন লার্নিং রিলেটেড টুল ইউজ করছো। যেমন কোনো ফিল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যে টপিকটা সিলেক্ট করছো সেটার ক্ষেত্রে জিএনএন বা সিএনএন কাজে লাগছে, নিউরাল নেটওয়ার্ক কাজে লাগছে, অন্যটা কাজে লাগছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক ইউজ করাই যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে তোমার আরেকটু পড়াশোনা করা লাগবে আমার যে মনে হচ্ছে, এই লেভেলে কিছু কনফিউশন আছে আমি বুঝতে পারছি। আর টপিক সিলেক্টটা একটু আনকমন হলে স্যার সাদিক স্যার যেটা বলছে এটা ভালো হয়, হ্যাঁ। তো টপিক টপিক বলতে এই না যে তুমি সিএনএন বা জিএনএন এইগুলো ইউজ করতে পারবে না, বাট ওইগুলো ইউজ করে তোমার যে অন্য নতুন একটা যে একটা এমন একটা প্রবলেম সলভ করতে হবে যেটা একটু আনকমন। ওকে, আমার মনে হয় সাদিক স্যার সেটা বুঝেছে। তো এই ক্ষেত্রে তোমার আর একটু ঘাটাঘাটি করে এরকম টপিক খোঁজাটা মনে হয় বেটার হয়। স্যার আমরা একটা করতেছিলাম এয়ার কোয়ালিটির উপরে হেলথ ইম্প্যাক্ট স্কোর আর হুম। কি। স্যার তো আরেকটা স্যার এটা প্রশ্ন ছিল। আহ, আচ্ছা শাহিন দাঁড়াও, সাথে বললেন তারপর আবার বলো। ওকে স্যার। জি স্যার, বলতেছিলাম যে আমরা আহ, একটা কনফারেন্স নিয়ে কাজ করতেছিলাম স্যার, এখানে এয়ার কোয়ালিটির উপরে হেলথ ইম্প্যাক্ট আসলে কিরকম কি, তো ওইটা আর কি প্রেডিকশন। তো স্যার এটা কি কিরকম কি ইয়া করতে পারে? রেজাল্ট মোটামুটি স্যার ভালোই আসছে, কতটা গুড, ইম্প্যাক্ট তো তো হলে। হ্যাঁ, আমি তো এয়ারপোর্ট নিয়ে কাজ করতে পারি না, বাট এটা যদি তুমি ভালো কোনো পাবলিশ করতে পারো তাহলে বুঝতে পারবা যে ওটার ইম্প্যাক্ট আছে। ওকে, একটা ভালো একটা অন্তত একটা 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 লেভেল ইম্প্যাক্ট আছে যেটা তুমি বুঝতে পারবে। ওকে, তুমি তোমার যদি রেজাল্ট ভালো এসে থাকে তাহলে এখন তোমার নেক্সট স্টেপ হবে এটাকে একটা রিসার্চ পেপার আকারে কনভার্ট করে কোনো একটা পাবলিকেশনের জন্য রেডি করা। ওকে, পাবলিকেশনের জন্য ট্রাই করতে হবে। আর তুমি যখন পাবলিশ করতে যাবা তখন তুমি বুঝতে পারবে যে তোমার ওটার কাজের কোয়ালিটিটা কিরকম হয়েছে। কারণ তুমি যখন কোনো জায়গায় পাবলিশ করতে যাও, রিভিউয়ার কিন্তু ওটা রিসার্চ পেপারটা পড়ে কমেন্ট দেয় যেখানে পজিটিভ দিকগুলো কি কি, নেগেটিভ দিকগুলো কি কি, বা কোন কোন দিকগুলো ইমপ্রুভ করা যায়। ওইখান থেকে কিন্তু তুমি আইডিয়া পাবা যে কোন কোন দিকে তোমার আরো আপডেট দরকার। ওকে, তো যদি তোমাদের মনে হয় যে একটা জিনিসটা অনেকদিন কাজ করার পরে যে একটা ভালো রেজাল্ট এসছে, তাহলে নেক্সট স্টেপ হবে হলো সেটা পাবলিকেশনের জন্য নিয়ে যাওয়া, তাদের সাথে কথা বলা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। শাহিন বলো। হ্যাঁ, হ্যাঁ কিছু বলতে স্যার চাচ্ছিল। স্যার আপনি একটা এই কথা বলছিলেন যে আমরা যে টপিকটা সিলেক্ট করব ওইটার উপর আমাদের প্রায় 30-40টা রিসার্চ পেপার পড়তে হবে। এখন আমরা কিভাবে এটা র্যাঙ্ক করবো যে কোনটা বেটার আমাদের জন্য? এটার জন্য কি আমরা এআই ইউজ করতে পারবো? শিওর ইউজ করতে পারবা। আর 30-40টা না, আমি বলছি ভালো কাজ করার জন্য অ্যাটলিস্ট 50 থেকে 100 রিসার্চ পেপার ঘাটাঘাটি করা লাগে। ওকে, এখানে একটু ভয় পাওয়ার কারণে ঘাটাঘাটি মানে যে সবগুলো তুমি লাইন বাই লাইন রিসার্চ পেপার পড়বা তা না। লাইক তুমি ধরো, আমি একটা যদি এক্সাম্পল বলি, আহ কি বলা যায়, আহ ধরো কথার কথা ক্লাসিফিকেশন ইন বা বাংলা টেক্সট, ক্লাসিফিকেশন অফ বাংলা টেক্সট। ওকে, বা এরকম যদি বলো যে বাংলা টেক্সটে বিভিন্ন লেটার তুমি ক্লাসিফাই করতে যাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে তোমার ক্লাসিফিকেশন সম্পর্কে জানা লাগবে। ওকে, অথবা তুমি ধরো বললে যে এনএলপি ফর বাংলা টেক্সট ক্লাসিফিকেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফর বাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশন বা বাংলা টেক্সট ক্লাসিফিকেশন। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু যে টার্মগুলো আসছে, এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা কি, এটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা লাগছে। এগুলো তুমি টিউটোরিয়াল থেকে জানতে পারবা। তারপর ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়, মেশিন লার্নিং এর একটা কমন টপিক, এটা নিয়ে তোমার একটু বিভিন্ন টিউটোরিয়াল ক্ষেত্রে একটা বেসিক আইডিয়া নেওয়া লাগছে। এরপর তোমার রিসার্চ পেপার ঘাটাঘাটি করা লাগবে। তো এক্ষেত্রে তোমার ঘাটাঘাটি করা লাগবে মূলত ক্লাসিফিকেশনের উপর। তোমার মেইনলি তোমার সার্চ হবে হলো এনএলপি আর ক্লাসিফিকেশনের উপর, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টেক্সট ক্লাস অ্যান্ড টেক্সট ক্লাসিফিকেশন। এটা থেকে তুমি সার্চে দেখবে যে অনেক পেপার পাচ্ছ। এই ক্ষেত্রে তুমি, আমি ধরো কথা কথা আমি তোমাকে এখন দেখাতেই পারি। স্ক্রিনটা শেয়ার করি। আর রিসার্চ পেপার ঘাটাঘাটি করার জন্য টপ সাইট হলো গুগল স্কলার। আশা করি এটা সবার জানা আছে, যারা আছে বা জি। না জানা থাকলে আজকে জেনে নিলাম। Okay? আমি ধরো বললাম যে আমাদের টপিকটা কি, আমাদের টপিকটা বা আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হলো এনএলপি ফর বাংলা টেক্সট ক্লাসিফিকেশন। তো এই ক্ষেত্রে তোমার টেক্সট ক্লাসিফিকেশন হলো তোমার জানা লাগবে। ওকে, টেক্সট ক্লাসিফিকেশন সম্পর্কে তুমি ধরো ঘাটাঘাটি লিখলা যে টেক্সট ক্লাসিফিকেশন। ওকে, এই রিসার্চ পেপার গুলো ঘাটাঘাটি করার কারণ কি, যেমনটা বলেছি যে বর্তমানে কি কাজ হয়েছে ওই সম্পর্কে আইডিয়া নেওয়া।
যাতে তুমি যদি অলরেডি এমন একটা টপিক সিলেক্ট করলা যে এমন একটা জিনিসটা কাজ করা শুরু করলা যেটা নিয়ে তুমি পরে ক্ষেত্রে দেখলা যে তোমার যে ভালো কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে তোমার টাইমটা ওয়েস্ট গেল, তাই না? সেটা তোমার কাজে দিচ্ছে না। তো এই জন্য প্রথমে যেটা কাজ করা হয় সেটা হলো আমার ওই টপিকের উপর বর্তমান কি কাজ করা হয়েছে সেটার জন্য বিভিন্ন সার্ভে পেপার বা রিভিউ পেপার পড়া লাগে। ওকে, তো এই তুমি যদি সার্চ দাও টেক্সট ক্লাসিফিকেশন, তোমার প্রায়োরিটি অনুযায়ী কিন্তু টেক্সট ক্লাসিফিকেশনের উপর বেস্ট কাজগুলাই গুগল স্কলার তোমাকে টপ পেজে দেখাবে। এভাবে তোমার প্রতিটা পেজে দেখো যে আহ, যতগুলো টপ পেপার আছে এই পেপার গুলো তুমি একটা করে নতুন ট্যাব খুললাম, সেটা তোমাকে অ্যাকচুয়াল পেপারের পেজে নিয়ে যাবে। এরপরে যে তুমি টপ থেকে প্রথম থেকে শুরু করে একেবারে নিচে সব লাইন বাই লাইন পড়া শুরু করলে, ব্যাপারটা কিন্তু তা না। তুমি যেটা পড়বা, প্রথম কাজ হলো টাইটেলটা পড়া। টাইটেলটা পড়ে তোমার কাজের সাথে কতটা রিলেভেন্ট মনে হচ্ছে এটা দিয়ে ডিসাইড করা। দেন যদি টাইটেল থেকে মনে হয় যে হ্যাঁ আমার কাজের সাথে মিল দেখা যাচ্ছে, তখন তুমি অ্যাবস্ট্রাক্টটা পড়বে। অ্যাবস্ট্রাক্টটা মানে পুরো কাজের একটা সামারি। ওকে, মেইনলি যেটা করা হয়, তোমার 100টা পেপার পড়া ঘাটাঘাটি করা মানে তোমার অ্যাটলিস্ট 100টা পেপার তোমার অ্যাবস্ট্রাক্টটা পড়ে দেখবা যে আহ, তোমার কাজের সাথে কোনটা সবচেয়ে বেশি, কোন পেপার গুলো বেশি সামঞ্জস্যপূর্ণ বা কাজে লাগবে বলে মনে হচ্ছে। ওইগুলো আইডেন্টিফাই করার জন্য আমার প্রথম কাজ হলো গুগল স্কলার যা ওই টপিকের উপর 50 থেকে 100টা পেপার অ্যাবস্ট্রাক্ট গুলো পড়া। ওকে, সেখান থেকে ঠিক দেওয়া যে ওখান থেকে লিস্ট করা যে কোন কোন পেপার বেশি গুরুত্বপূর্ণ বা রেলেভেন্ট মনে হচ্ছে। ওকে, ও 50টা বা 100টা পেপার থেকে কথার কথা তোমার ধরো 30টা পেপার বা 40টা পেপার মার্ক করলা যে এগুলো তোমার কাজের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। দেন তুমি ওখান থেকে পড়বা হলো ইন্ট্রোডাকশন আর হলো ইন্ট্রোডাকশনটা আগে পড়বা। ওকে, ইন্ট্রোডাকশনটা পড়ে ইন্ট্রোডাকশন আর ফাইনালি তোমার কনক্লুশনটা পড়বা। ওকে, ইন্ট্রোডাকশন কনক্লুশন পড়ে দেখবা যে ওটা থেকে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কাজটা কি হয়েছে আর সেখানে রেজাল্টটা তারা কি পেয়েছে। ওকে, ওভারঅল কাজের আর একটু বড় সামারি পাবা তুমি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন থেকে। ওখান থেকে তুমি পড়ে দেন সেকেন্ড স্টেপে ডিসাইড করবা, ওখান থেকে তোমার আবার প্রায়োরিটাইজ করবা যে তোমার কাজের সাথে কোনগুলো আরো বেশি সামঞ্জস্যপূর্ণ। ওখানে একটা র্যাঙ্কিং হয়ে আসবে। ওকে, ওই 30 বা 40টা পেপারের মধ্যে তোমার 30টা, তাও যদি বেশি মনে হয় 20টা পেপার ধর সিলেক্ট করলে অ্যাবস্ট্রাক্ট করে, ওই 20টা পেপারের মধ্যে তুমি একটা র্যাঙ্কিং করে ফেলতে পারবা। ওকে, আসলে 20টা বলে কম হয়ে যায়, 30-40টা বলে 30-40টা পেপার তুমি র্যাঙ্কিং করে ফেললা। দেন ওইখান থেকে প্রথম 20টার তোমার রেজাল্ট আর মেথোডোলজিও পড়লা। ওকে, প্রথম অ্যাটলিস্ট 10 থেকে 20টা ওইগুলোর মেথোডোলজি তুমি ভালো করে পড়লা। তো এই ক্ষেত্রে যেটা হয় আসলে, তুমি যখন একটা থিসিস নিয়ে কাজ করছো, তুমি 100টা পেপার ঘাটাঘাটি করে অ্যাকচুয়ালি যে টার্গেটটা হয় 10 থেকে 20টা পেপার সিলেক্ট করা, যেটা থেকে তোমার যেটার উপর তোমার ভালো দখল তৈরি হয়, যেটার উপর বেস করে তোমার নিজের কাজটা আগে আগিয়ে নিতে পারো। ওকে, আমি যখন বলছি যে রিসার্চ পেপার ঘাটাঘাটি করা, সেটা মানে হলো ওইটাই, তুমি একটা কাজের পর তোমার 10 থেকে 20টা পেপার হয় যেটার উপর তোমার ভালো একটা আইডিয়া হয়ে যায় যে এই পেপারটা এটা নিয়ে কাজ করেছে, এটার রেজাল্টটা এইটা। সেটার মধ্যে তোমার যে টপ যে 5টা তুমি পেপার পাবা বা যেটা সবচেয়ে বেশি রিলেভেন্ট মনে হবে, সেটার উপর তোমার একেবারে স্ট্রং দখল থাকবে যে তুমি তখন ভালো করে বলতে পারবে যে এই পেপারে এটা নিয়ে কাজ করেছে, এটার রেজাল্ট এটা, এই পেপারের উইকনেস গুলো এটা, এটার উপর বেস করে আমরা এই কাজ করতে পারি। ওই 5টা পেপার থেকে তোমার কিন্তু তুমি যে রিসার্চ বা থিস নিয়ে কাজ করবা, সেটা টপিকটা অ্যাকচুয়ালি দাঁড় দাঁড় হয়ে যায় কাজ করতে করতে। মানে তোমার কাজটা হলো টপিকটাকে যতটা পারা যায় আস্তে আস্তে ফোকাস ফোকাস করা, একটা বড় রেঞ্জ থেকে আস্তে আস্তে কোন টপিকে কাজ করলে আসলে কাজ করা যায় সেটার দিকে ফোকাস নিয়ে আসার জন্য এই ঘাটাঘাটিটা করা লাগে। ওকে, তো যখন আমি বলতেছি অনেক পেপার 100টা পেপার ঘাটাঘাটি করা লাগে, তার মানে লাইন বাই লাইন পড়া না, অ্যাবস্ট্রাক্ট গুলো পড়ে পড়ে 20 থেকে 40টার একটা রেঞ্জের একটা একটা পেপারের লিস্ট দাঁড় করানো, সেখান থেকে আবার ইন্ট্রোডাকশন কনক্লুশন করে র্যাঙ্কিং করে আমার কোন 10 থেকে 20টা পেপার আমার কাজের জন্য সবচেয়ে বেশি রেলেভেন্ট এবং সেটার মধ্যে আমার কোন 5 থেকে 10টা পেপার আসলে পড়া লাগবে, ভালো করে পড়া লাগবে, সেটা ডিসাইড করা। ওকে, আর তুমি যখন যদি থিসিস করো, ওটার কিন্তু একটা সেকশনে থাকে রিলেটেড ওয়ার্ক নামে একটা সেকশন থাকে। ওখানে তোমার ফিল্ডে ওই টপিকের উপর রিলেটেড কি কাজ হয়েছে সেটা লেখা লাগে। সেটার জন্য কিন্তু তোমার ওই 10 থেকে 20টা পেপার তোমার উল্লেখ করা লাগবে। ওকে, এই টপিকে এই কাজ করা হচ্ছে, এটার জন্য আসলে এই কাজটা করা। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে স্যার, জি স্যার স্যার। থ্যাংক রেফারেন্সে ইউ তো স্যার। স্যার এই গুলো দিতে হয় নাকি বাইরে থেকে আরো পেপার গুলো দিতে হয়? বুঝি না রেফারেন্সটা। স্যার রেফারেন্সটা রেফারেন্স, হুম, মানে রেফারেন্সটা তোমার যে তুমি যে পেপারগুলো ভালো করে পড়ছো জাস্ট ওইগুলো অ্যাড করবা তা না। রেফারেন্স মানে হলো তুমি কোন টার্ম লিখছো যেটার সম্পর্কে অলরেডি কাজ আছে। মানে রেফারেন্সে তোমার যে যে পেপার গুলো আছে সবগুলো তোমার ভালো একেবারে 100% দখল থাকা লাগবে তা না।
রেফারেন্সটা মূলত তোমার ভালো দখল থাকা লাগবে তুমি যে কাজটা করছো সেটার উপর, ওই সবচেয়ে বেশি রেলেভেন্ট বা রিলেটেড ওই 10 থেকে 20টা পেপার, এটার উপর। ওকে। আর তার বাইরে আরো কিছু রেফারেন্স আরো বেশি বিভিন্ন পেপার উল্লেখ করা লাগে, সেটা জাস্ট ওই টার্মের জন্য। ওকে। যেমন ক্লাসিফিকেশন বা বাংলা টেক্সট ক্লাসিফিকেশন যেটা বলি না কেন, তোমার লিখতে লিখতে এটা আসলে অভ্যস্ত হয়ে যায়, এটা আসলে হুট করে বলা সম্ভব না। তুমি লিখতে লিখতে বুঝে যাবে যে কোথায় কোন রেফারেন্সটা দেওয়া প্রয়োজন, কোন পেপার রেফারেন্সটা দেওয়া প্রয়োজন। যেমন কোন একটা স্পেশাল টার্ম আছে ধরো, ওকে, কোন একটা ফিল্ডের ক্ষেত্রে ওই স্পেশাল টার্মগুলোর মানে কি, ওইটা জানার জন্য তুমি তখন ওই টার্মটা নিয়ে প্রথম যে যিনি বা বেশি কাজ হয়েছে ওইটার সম্পর্কে একটা পেপার সাজেশন তুমি দিয়ে দিলে। তার মানে এই না যে তোমার তোমার নিজেরও ওই টার্ম সম্পর্কে একবার 100% জ্ঞান থাকা লাগবে, তা না। ওকে। জাস্ট যারা তোমার পেপারটা পড়ছে তারও যদি কেউ আরো আগ্রহ নিয়ে ওই টার্মটা, কোন একটা বিশেষ টার্ম তার চোখ নজর কাড়লো, সে ওইটা নিয়ে জানতে চায়, তো সে যাতে ওইটা রিলেটেড কোনো একটা পেপার খুঁজে নিতে পারে তাকে একটু হেল্প করা, এই জন্য ওইটা ওই টপিকের সাথে রিলেটেড একটা পেপারের সাইটেশন ওই শব্দের পাশে তুমি অ্যাড করে দিতে পারো। ওকে, আশা করি বোঝা গেছে। জি স্যার। জি স্যার। স্যার ওই যে অনেক সময় যে লেখার মধ্যে হয় কি, ওই যে রেফারেন্সের মানে অনেকগুলো পেপার থেকে 1 লাইন বা 2 লাইন করে আমাদেরকে লিখতে হয়। হুম। তখন ওই যে 1 থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 থার্ড হ্যাঁ, হ্যাঁ, ব্র্যাকেটের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ। তো স্যার এই ক্ষেত্রে হচ্ছে বলতেছিলাম, শুধু আমরা ওই রেফারেন্স মানে ওই পেপার গুলোই থাকবে নাকি হচ্ছে বাইরের ইয়াগুলো? জি স্যার, বুঝতে তুমি পারছি। চাইলে বাইরেটাও অ্যাড করতে পারো। হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আচ্ছা, আরেকটা চ্যাটের একজন, বিষয়। আচ্ছা হ্যাঁ বলো। জি স্যার, আপনি বলেন, আমি পরে বলতেছি। না, চ্যাট একজন একটা কোশ্চেন করছে, টপিক সিলেক্ট করতে পারো নাই, রিয়েল লাইফের জন্য ভালো হবে। আমি এটা অলরেডি বলছি। ওকে, তুমি একটা টপিক কাজ করছে যে বেটার হয় যদি আনকমন টপিক সিলেক্ট করতে পারো, কারণ কমন টপিকের ক্ষেত্রে কম্পিটিশনও বেশি। আর অনেক ক্ষেত্রে অনেকে আগ্রহ ফিল করে না। ওকে, মানে যারা তোমাকে রিক্রুট করবে বা হায়ার স্টাডিজের কথা যদি বলো, তো যে টপিকটা যদি একটু আনকমন হয় বা কারেন্ট কারেন্ট রিয়েল ওয়ার্ল্ডের সাথে বর্তমানে যে সমস্যাগুলো চলছে সেগুলোর সাথে রিলেটেড যদি হয়, তাহলে সেটা আরো বেশি আহ কাজে দিবে আর কি। রোকেয়া ম্যাডাম ঠিকই বলছে। এখানে লিখছো যে ই কমার্সের বদলে আর একটু আনকমন টপিক হলে ভালো হয়। যেমন তুমি ই কমার্স মানে কি একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ, ওকে, তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছো, বাট ই কমার্স না করে যদি আর একটা আনকমন টপিক সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার ওয়েব ডেভেলপমেন্টও শেখা হচ্ছে, আবার তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো, ওয়েবসাইটটা তৈরি করছো, এটা কিন্তু অন্যদের কাজে লাগছে। ওকে, তো ই কমার্স বাদে তুমি অন্য টপিক সিলেক্ট করতে পারো। মেশিন লার্নিং ও চাইলে নিতে পারো, বাট মেশিন লার্নিং আসলে একটা টুল। ওকে, তুমি একটা ছুরি তোমার হাতে আছে, তুমি ছুরির ওপর তুমি পিএইচডি করতেছো না, তুমি ছুরি দিয়ে কি কাটতেছো, কত ভালো করে কাটতেছো, ওটা হলো পিএইচডি, হায়ার স্টাডি করা। ওকে, তুমি এখন ছুরিতে তুমি শসা কাটবা না টমেটো কাটবা বা অন্য ফল কাটবে, এটা তোমার ব্যাপার। ওকে, তো তোমার এখন কাজ হচ্ছে তুমি কি কাটবা সেটা ডিসাইড করো। আর এই ক্ষেত্রে চ্যাট জিপিটি তো আছেই, তুমি ওখান থেকে কিছু টপিকের সাজেশন নিতে পারো। বাট বেটার হয় সবকিছুর ক্ষেত্রে চ্যাট জিপিটির উপর ডিপেন্ড না করে নিজের থেকে একটু নিজের আশেপাশে তাকিয়ে বা অনলাইনে ঘাটাঘাটি করে নিজের থেকে একটা টপিক বা 3-4টা টপিকের লিস্ট নিজে থেকে আনকমন বা কারেন্ট মানুষজনের সাথে রিলেভেন্ট, তার কারেন্ট মানুষজন যে প্রবলেমটা ফেস করছে সেটার সাথে রিলেট যদি তুমি কোনো প্রবলেম দাঁড় করতে পারো বা নিয়ে আসতে পারো এবং সেটার সলিউশন তৈরি করতে পারো, সেটা বেটার হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, বাইরে যারা আর কি যাইতে চায় মানে আহ, তো স্যার ওই যে কান্ট্রিতে আর কি যাবে, ওই কান্ট্রিটা ধরেন ফিক্সড ডেস্টিনেশন তাদের ওই কান্ট্রিটা। তো ওই ক্ষেত্রে হচ্ছে স্যার থিসিস নেওয়ার মানে যে ব্যাপারটা আর কি, তখন কি ওই কান্ট্রির ইউনিভার্সিটি গুলো ফোকাস করতে হবে যে ওই ইউনিভার্সিটি গুলোতে কোন কোন বিষয়ে স্পেশাল? এরকম আসলে হয় না, কোন একটা ভার্সিটিতে আসলে সব ডিপার্টমেন্টের ব্রাঞ্চ থাকে, তো তো ওই রকম ফোকাস না করলে চলবে। ওকে, তুমি যে টপিকে সিলেক্ট করো না কেন ওইটার প্রায় অধিকাংশ দেশেই ওই ফিল্ডের কাজ হচ্ছে। তো ওইটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করে, বেশি মাথা না ঘামালে চলবে আমার মনে হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আশা করি অনেকের কিছু কোশ্চেন হয়তো সলভ করা গেছে বা কিছু অ্যান্সার পাওয়া গেছে। বাট এগেন, এটা নিয়ে নিজে যত একটু টাইম দিবা তত ক্লিয়ার হবে বা তত জিনিসটা ক্লিয়ার হবে।
আর যেমনটা বললাম, এখন মাস্টারের দিকে ফোকাস করো। আর এই বছরটাতে ভালো করে শ্রম দিতে হবে, ওকে? যত বেশি খাটবে এখন, নিজের জন্য সময় দেবা, এটা তোমার ফিউচারে তত বেশি কাজে দেবে। তো এই এই বছরটা একটু আগে যে বেশি সিরিয়াস হই, আশা করি ভালো কিছু সবার জন্য অপেক্ষা করবে সামনে। ওকে, আর জি যদি কারো কিছু বলার আছে তাহলে আমরা আজকে রাখতে পারি। আমার এখানে প্রায় দুপুর হয়ে আসছে, তোমাদের ওখানে তো রাত হয়ে আসছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সুন্দর ঈদ কাটবে সবার। ইনশাআল্লাহ আর স্যার, দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের আমার জন্য। জন্য দোয়া করবা। আর সামনে যদি কোনো দরকার হয় অবশ্যই যোগাযোগ করবে ইমেলে। আমি এই সময় দেওয়ার চেষ্টা করবো। ওকে? ঠিক তো আছে ঠিক স্যার। আছে, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ সামনে আবার কথা হবে। জি স্যার, থ্যাংক ঈদ ইউ স্যার। মোবারক স্যার। আচ্ছা, আসসালামু হ্যাঁ। আলাইকুম। ঈদ মোবারক ঈদ স্যার। মোবারক। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন স্যার।